আর সারা রাত আমি এই আতঙ্কে আছে। একটা পায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে, এই বুঝে বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। তো আমাদের সে গুম মানে তো ক্রস ফায়ার, এটাই একটা চিরাচরিত হয়ে আসছে। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখ ফেলে ফেলে, চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে, তোমার যদি জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও, আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায়। আল্লাহ আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুনলাম, চোখে তো ঘুম আসে না। পরে আমার বাবা 23 অক্টোবর ইন্তেকাল করার পরে আমি আমার সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকতাম। আমার মা শয্যাশায়ী ছিলেন, প্রায় উনি অসুস্থ হয়ে যেতেন। আমি লোকমা খাওয়াতাম, আমার মায়ের হাত পা টিপে দিতাম, প্রেশার মেপে দিতাম, ওষুধ খাওয়াতাম। সারা রাত ঘুমাতেন না, ওনার মায়ের পাশে থেকে হাত বুলি করে মাপে ঘুম পাড়িয়ে দিতাম। আমি সেই মাকে নিয়ে 22 আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার দু হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত, বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে দেখতো, তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। এখানে তারা আমাকে হঠাৎ করে বলল, আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু, শিরা উপসারের লোমকূপ, রক্তবিন্দু, সমস্ত অস্থিমজ্জা, খাঁটি দেশপ্রেমিক আপাদমস্তক সৈনিক। আমি দেশের জন্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছিলাম, আমি যোগদান করেছি, আমি এখনও প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে, আর যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাঁধ খুলে দিয়ে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে, কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাস্ট 24 ঘন্টা তার কাটা ঝুলেছিল, আমার এখন বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের চারিদিকে তার কাটা ভাড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার বানিয়ে রেখে, ডগ বানিয়ে তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলোর কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি, আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি। এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কী আছে? তারা কি ভারতপ্রেমী? তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? 1971 সালে, আপনারা জানেন না, দেশবাসীর জানা উচিত এগুলো, আমরা মৈত্রী চুক্তি নামে অক্টোবর 1971 সালে আমাদের অস্থায়ী সরকার একটা চুক্তি করেছিল। সৈয়দ নজরুল ইসলাম সাহেব অস্থায়ী চুক্তি করে স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার কথা নয়, আপনারা 266 দিনের স্বাধীনতা আওয়ামী লীগ অ্যাডভোকেট নুরুল কাদেরের বই পড়ে দেখেন। ওনার কথা আছে যে অস্থায়ী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি নজরুল ইসলাম স্বাক্ষর করে অজ্ঞান হয়ে গেছিলেন। ওটা চুক্তি ছিল। আমি 3টা আপনাদের শুধু দৃষ্টি আকর্ষণ করছি। 1 নম্বর, এই দেশে কোনো সেনাবাহিনী থাকবে না, এদেশে ভারতের সেনাবাহিনী থাকবে। 2, এদেশের প্রশাসনে যারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে তারা বাদে বাকি সবাইকে অপসারণ করতে হবে। ভারতের প্রশাসনের লোক এই দেশে প্রশাসন চালাবে। এই দেশের প্রশাসনের শতকরা 1জন লোকও মুক্তিযুদ্ধে যোগদান করেনি, আপামর ছাত্ররা যোগদান করেছে। তার মানে এই দেশের প্রশাসন তাদের হাতে তুলে যাবে। তৃতীয়ত, এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতের নিয়ন্ত্রণে থাকবে। আমি দেশবাসীর কাছে জানতে চাই, আপনারা বলেন এটা কি স্বাধীনতার চুক্তি, মৈত্রী চুক্তি না গোলামের চুক্তি? এই চুক্তি যারা করেছে তারা মীর জাফরের বংশধর, তারা এই দেশকে বিক্রি করে দিচ্ছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। 29,794 ঘন্টার কাহিনী, 29,794 দিন বলেও শেষ করা যাবে না। সেই নির্মম কারাগারে আল্লাহ আমাকে চোখ দিয়েছেন আল্লাহর পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকার কেড়ে নেওয়া আছে। আমি আল্লাহর আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি, আমি আল্লাহর মাটি দেখিনি, গাছ দেখিনি। আমার রুমের দক্ষিণ দিকে 2টা ছোটো ভেন্টিলেটার ছিল, ওগুলো দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত। আমি মাঝে মাঝে ওই তাকিয়ে দেখতাম। তারা একটা সিসি ক্যামেরা দিয়ে খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে। আমার বুক হাহাকার করতো, আমি আল্লাহর দুনিয়া দেখতে চাই। মাঝে মাঝে মনে হতো
আমি বন্ধ করি তাহাজ্জুদ পড়ে যে আল্লাহ যারা তোমার দুনিয়া দেখা আমার জন্য বন্ধ করে দিয়েছি তুমি তাদের দৃষ্টিশক্তি বন্ধ করে দাও। কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি, আল্লাহ আমি বন্ধ করি না, তুমি আকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ, তুমি তাদের ব্যবস্থা নিও। আমি দেশবাসী হিসেবে বলতে চাই, আপনারা যদি মনে করেন আমি ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্যায় করেছি, এটা খারাপ কাজ করেছি, দেশ বিরুদ্ধে করেছি, আমাকে ফাঁসিয়ে দেন, আমি হাসতে হাসতে ফাঁসির মধ্যে যাবো, আমি দৃঢ়ভাবে বলছি। আর যদি আপনারা মনে করেন আমি দেশপ্রেমিক হিসেবে সঠিক কাজ করেছি, তাহলে যারা আমার উপরে জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সে শাস্তি প্রাপ্য দেবে, সরকারের কাছে আহ্বান জানাই। আমার ওখানে দিনগুলো কীভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যায়। আমি এগুলি ওই দুর্ধর্ষ ওই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে করতে চাই না। আমার চোখ 41,000 বারের মতো আমি হিসাব করেছি এই 8 বছরে, মোট 41,000 মতো আমার হাত করা পড়েছে। আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে, আমার চোখের এখানে চোখ এত জোরে বাঁধতো, চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে। আমি অনুরোধ করতাম একটু ঢিলা করে বাঁধেন, একটু ঢিলা করে বাঁধেন, আমার চোখে মনি ব্যথা হচ্ছে, আমার নাককে চাপ পড়ছে, আমি শ্বাস নিতে পারছি না। কোনো মায়া দয়াহীন ছিল না। আর কষ্ট লাগতো যে ছেলেগুলি রুমে আমাকে খাবার দিত বা আমাকে টয়লেটে নিয়ে যাওয়া আসা করতো, সেই ছেলেগুলি আমি যখন 1981 সালে কমিশন হই, যে সৈনিক আমার বুট পালিশ করতো তাদের নাতির বয়সী ছেলে, আমার বড় সন্তান থেকে 10-12 বছরের ছোট ছেলে, তারা আমাকে ধমকের সুরে হুকুমের সুরে কথা বলতো। আমার সমস্ত শরীর আগুন জ্বলতে, কিছু করতে পারতাম না, প্রতিবাদ করতে পারতাম না। ওইখানে দৈনন্দিন প্রশাসন দেখার জন্য একটু সিনিয়র লেভেলের, আমার ধারণা তারা ওই হাবিলদার পর্যায়ের হবে। আমি তাদের কাছে বারবার অনুরোধ করেছি, 2-1 জন ছিল একটু সহানুভূতির ছিল, 2-1 জন ছিল, তারাও সুপারভাইজাররা আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। এক পর্যায়ে এমন হলো যে একটা ছেলে বারবার দুর্ব্যবহার করছে, আমি তাকে বারবার পরিবর্তন করার কথা বলছি, তাকে পরিবর্তন করছে না। আমি সুপারভাইজারকে বললাম যে আপনারা যদি একে পরিবর্তন না করেন তাহলে আমার খাবার সময় যদি তার ডিউটি থাকে আমি খাদ্য বর্জন করবো। আমার সুপারভাইজার আমাকে হুমকি দিল, আপনি যদি খাদ্য বর্জন করেন তাহলে প্রতিবেলা খাবার সময় আমি তাকে ডিউটি দেবো, এবং সে সেটা বাস্তবায়ন করেছে। আমি জানুয়ারি মাসে ডাক্তার 19-20 তারিখে থেকে আমার দেখতে আসলেন, আমাকে বললেন আপনি কেমন আছেন। আমি বললাম ডাক্তার সাহেব, বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোর করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নেই, আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করেন, আমি সহ্য করতে পারি না। এই যে যারা আমার বুট পালিশ করেছে তাদের নাতির বয়সী ছেলেরা আমাদের সাথে যেই ব্যবহার করে, আমার বাবা মা, আমার বড় বোন, আমার কোনো বোন নেই, আমরা 6 ভাই, বড় 3 ভাই, আমার চাচা চাচি, মামা মামি, খালা খালি, খালু ফুফা ফুফু, মোট 35 জন। এই 35 জন মিলে সারা জীবনে আমার সাথে দুর্ব্যবহার করেনি। একটা ছেলে শুধু কয়েক মাসে আমাদের যত দুর্ব্যবহার করেছে। আমি সেনাবাহিনীর চাকরি তো সিনিয়র কর্তৃক দুনিয়াতে বকাঝকা দেওয়া, এটা যে কোনো বাহিনীতে হয়ে থাকে। আমার 35 বছর সেনাবাহিনীর চাকরিতে আমার সিনিয়ররা আমাকে এত বকাঝকা করেনি, একটা ছেলে আমার সাথে এত দুর্ব্যবহার করছে। আমি সুপারভাইজারকে বারবার বলেছি আপনি তাকে দয়া করে পরিবর্তন করেনি। আমি ডাক্তার সাহেবকে সব বললাম, আমি তাকে যখন বলেছি যে আমি খাদ্য বর্জন করবো, সে তখন বলেছে আমি তাকে বারবার ডিউটি দিব, এবং সে হুমকি বাস্তবায়ন করেছে। তারপরে ডাক্তার সাহেব দয়া পরামর্শে উনি উদ্বস্ত কর্তৃপক্ষ করে ওই সুপারভাইজার ওই সৈনিককে পাল্টে দিয়েছে। তো আমার এই কষ্ট আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, প্রকাশের কোনো ভাষা নেই। যারা এই সুপারভাইজারদের বয়সের ছেলেরা, তাদের জন্মের আগে তাদের মতো, আমি তাদেরকে একজনকে বলেছিলাম একদিন যে সুপারভাইজার সাহেব আপনার জন্মের আগে আমি আপনার মতো লোক চড়িয়ে খেলেছি, আমার চোখের ইশারা তারা বুলেটের মতো কাজ করেছে, আজকে আপনি আমার সাথে দুর্ব্যবহার করছেন। সে তারপরেও দুর্ব্যবহার করেছে, এবং দুর্ব্যবহার না, তারপরে আমার চোখ আরও বেশি লাইট করে বাঁধা শুরু করেছে, আরও নতুন নতুন। আগে আমাকে প্রথমত নামাজের সময় বলতো, তারা নামাজের সময় বলেন, আমি বললাম আপনার কি মুসলমানের ছেলে নাকি, আমাকে নামাজের সময় বলেন না। আমি তাহাজ্জুদ পড়ে বসে আছি, ফজর নামাজ পড়বো, কিন্তু নামাজের সময় বলে না। আমি জোরের নামাজের টাইম জানতে চাচ্ছি যে জোরের নামাজের ওয়াক্ত হলে নামাজটা পড়ে একটু শুভ, তারা নামাজের টাইম পড়ে না। আমার আজান মাঝে মাঝে শোনা যেত, হালকা হালকা শোনা যেত, ভেন্টিলেটরটা বন্ধ করার পরে ওটাও শোনা যেত, কারণ মানে রুমের এত চারিদিকে তো আপনার এক্সস্ট ফ্যান আর জেনারেটরের মতো সাউন্ড, আর পাম্পের মতো বিভিন্ন রকমের সাউন্ড, ঠিক এইভাবে কী যেন সাউন্ড তারা তৈরি করে। আজান হলে আরও বেশি সাউন্ড তৈরি করে তারা, যেন আমরা আজান শুনতে না পাই। আমি আপনাকে মুসলমানের বাচ্চা, একটা কাফেরের দেশেও তো এরকম অন্যায় করা হয় না বলে আমার মনে হয়। ভারতের মতো দেশ, সেই দেশেও তো আজান শোনা যাচ্ছে মাসে মানুষ আজান, আমি বিভিন্ন দেশে দেখে এসেছি আজান শোনা যাচ্ছে, আর আপনারা আমাকে আজান শুনতে দেবেন না? আপনার কী মন মানসিকতা? আপনারা কি আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই? বলেন না আমরা নামাজ পড়ি করে, আপনাদের এগুলি অন্তরের কথা না, এগুলি আপনাদের মুখের কথা। আমি তাদেরকে এইভাবে বলেছি। তো থাকলাম, এবং আমার দিন যত যায় আমার আশেপাশে
আমি তো জানি না কোথায় কী সেল আছে না আছে, আমার তো চোখ বেঁধে নিয়ে যায়, কোথাও নিয়ে আসে, 50 কদম হেঁটে যায়, হেঁটে আসি। আমি আশেপাশের বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ, আমার বুক ফেটে যেত। আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো। আমি আল্লাহ দোয়া করতাম, আল্লাহ তুমি এই মজলুম ব্যক্তিদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহনের শক্তি দাও, তাদের পরিবারের প্রতি রহম করো, আল্লাহ তুমি মজলুমদেরকে মুক্তি দাও। সারা রাত বিলাপ করছে, সারা রাত কান্নাকারি করছে, সারা রাত আহাজারি করছে, চিৎকার চেঁচামেচি করছে, এগুলো সহ্য করার মতো নয়। আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কীভাবে, আল্লাহর রহমত। আমি যে মানসিকভাবে পাগল হয়ে যাইনি। প্রতি রাত ক্রস ফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছরের পর বছর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয়, আজকে যদি আমার মৃত্যু হয়, আমাকে শহীদ মর্যাদা যদি আমার লাশ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পড়ছে, মা স্ত্রী সন্তানের কাছে, মানুষের অনুভূতি কী হবে? পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারা জীবন লেখে শেষ করতে পারবো না, আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। এত কিছুর মধ্যেও আমি নিরাশ হইনি। কোরআনে আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়ে না। হতাশা এসেছে, বিষণ্ণতা এসেছে, দিনের পর দিন খাবার খাইনি, মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন, এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে। 2021 সালের মে মাসের আনুমানিক 22 তারিখে, যে একজন আগে পিছু হতে পারে, তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো, আমাকে এসে আমাকে বলল যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না, আমি এই দেশে থাকবো না, আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই, আপনারা আমাকে মুক্তি দেন, আমি বিদেশে চলে যাব। আমি তাদেরকে বললাম, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক করেছেন, আপনারা আমাকে এখানে যে আটকে রেখে জুলুম করছেন, নির্যাতন করছেন, আমি তো মানি না, মানব না, মিটিং মিছিল করতে পারছি না। আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন, অবৈধভাবে আটক রাখছেন, আপনারা আমার জুলুম করছেন, হারাম কাজ করছেন, এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে, এ আমার মৌন প্রতিবাদ। তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, আমি রাজনীতি করব কি করব না, আমি দেশে থাকবোই থাকবো না, আমার মুসলেখা দিয়ে আমি মুক্তি পেতে চাই না। আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন, আমি এটা দৃঢ়তার সাথে বলেছি, তারপরে আমাকে আর কিছু বলেনি। মাসের 5 তারিখে যে বিপ্লব হয়ে গেছিল তো আমি জানি না। আমাকে 5 তারিখ 10:30টার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। ডাক্তার প্রথমের দিকে সকালের দিকে আসতেন, আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজর নামাজ তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমাই, আমার যদি 2টার দিকে আসে আমাদের সুবিধা হয়। তারপরে 2টার দিকে আসতেন, এবং তিনি 30শে জুলাই আমার যতটুকু মনে পড়ে শেষ দেখে গেছেন। তার মানে এই কয়েকদিন আগে আমাকে দেখে গেলো, 5 দিন আগে ডাক্তার দেখে গেলো, আমার রক্ত পরীক্ষা গেলো, এবং ডাক্তার রিপোর্ট আমাকে জানালো সব রিপোর্ট নর্মাল আছে। তো এখন ডাক্তারের কাছে 10:30টার সময় কোথায় নিয়ে যাবেন? বললেন আপনাকে ডাক্তারের যেতে হবে। বলে আমাকে আমার রুম থেকে চোখ হাত বেঁধে মুখোশ পরিয়ে একটা গাড়িতে করে এই 1-1.5 মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আর একটা রুমে নিয়ে গেল। এখন আমি ধারণা করি যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার, কর্নেল হাসিনের মতো সাহসী সামরিক অফিসার, ব্রিগেডিয়ার হাসানের সাহসী অফিসার, কিছু অফিসার বোধহয় ওই কচু খেতে যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করেছে, আমরা আজমিকে চাই, আজমিকে চাই। তখন তারা তাদের সবচেয়ে বিঘ্ন সময় নিয়েছে, এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যতটুকু শুনতে পেরেছি বাইরে এসে। ওই জন্য তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুমগুলোতে আমার সার্চ করে, এই জন্য তারা আমার ওর দিকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল। 5 তারিখ রাতের কথা বলছি আমি, 10:30টায়। তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30-3টার দিকে বললো আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব। তো আমি বললাম গত 8 বছর থেকে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে, আমার 1-2টা দাঁত ভেঙে গেছে, আমার কানে সমস্যা হচ্ছে, আমার চোখে তো চশমা যেটা দেখছেন, আমি মুক্তির পরে ডাক্তার দিকে চশমা নিয়েছি, কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না। আমি বলতাম আমার চোখের চিকিৎসা, তাদের স্পষ্ট জবাব, আমার চোখের চিকিৎসা হবে না, দাঁতের চিকিৎসা হবে না, কানের চিকিৎসা হবে না, এখানে রেখে যা করা যায় করা যাবে। ওনাখানে যারা ডাক্তার ছিলেন ওনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন। আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বাঁধতো এখানে আমার ঘা হয়ে গেল, তো একটা ওষুধ দিলেন, পরে এটা পুরো মুখ ঘা ছড়িয়ে গেল। যাই হোক, পরবর্তীতে ওষুধ সংক্রান্ত আমার ওই মুখে এখনও চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে, চামড়ায়, হাতে পায়ে চামড়া নানান সমস্যা হয়েছে। তো আমি বললাম যে এত 8 বছর ধরে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে যান, আপনারা হাসপাতালে নিয়ে যেতেন না, এখন রাত 3টার সময় আপনার হাসপাতালে নিয়ে যেতে কী কথা?
তো বলে না যেতে হবে, তো তার যেতে হবে বলে তার কিছু উপায় নেই, চোখ হাত বেঁধে আবার মাখুস পরে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রাত 2:45টার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আর শেষ নাই। তো আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না, আপনারা কোথায় হাসপাতালে নিয়ে যাচ্ছেন? তখন কোনো জবাব দিল না। তারপরে রাস্তা ভাঙাচোরা। তো বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙাচোরা না, আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি? তারও কোনো জবাব দিল না। আমাকে নতুন একখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওরকম বন্দিশালার মতো একটা বন্দিশালা, এটাতে অবশ্য অ্যাটাচ টয়লেট ছিল, ছোটো রুম, একটা খাট একটা টেবিল ছিল। তো আমাকে বললো আপনি এখানে থাকেন না। তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল, ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় 5:45। তো প্রায় 3 ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল, এবং আমার ধারণা ঢাকার বাইরে কোনো একখানে নিয়ে গেছে। এবং আমি যতটুকু অনুমান করতে পারি, এখন যেটা অনুমান করছি, রাস্তাঘাটে যে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল, তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি, তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে। এটা এখন আমি অনুমান করে বলছি। তো আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন। আমি বললাম আপনারা হাসপাতালের কথা বলে এখানে কোথায় নিয়ে আসলেন, আরেক বন্দিখানায়? বলে থাকেন, আমাকে পরে জানানো হবে। তো এটা 6 তারিখ সকালের কথা বলছি। 6 তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাতটা মুক্তি দেওয়া হতে পারে। একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন। তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরি না, আমি সাইজ বলতে পারবো না। তো তারা একটা কাপড় নিয়ে আসলো, আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন, আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পরেছিলাম, ওই কাপড়গুলো, ওটা পরে দেখলাম ঠিক আছে। তো বললো আমরা রাত্রে 2:30-3টার দিকে আপনাকে নিয়ে যাব। তো 2:30-3টার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না, আপনার কালকে মুক্তি হবে। আমার অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, আমি বাইরের কোনো জগতের কোনো খবরই নাই আমার কাছে। পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত 9টার দিকে আপনাকে নিয়ে যাব। আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম, বললো রাত 9টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে, আপনাকে 8টার দিকে ভাত দিয়ে দেবো, এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন। তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম। তখন তো আমি কোথায় নিয়ে যায়, আবার কোথায় নিয়ে মেরে ফেলে, কিন্তু আমি তো কোনো কিছু সব কিছু অনিশ্চয়তার মধ্যে। আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে, লাশ কোথায় ফেলে রাখবে, এই আশঙ্কায় তখন থেকে খাবারও মুখে আসে না। যাই হোক, সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম। তারপর 9:15 দিকে নিয়ে রওনা হলো। প্রায় 2.5 ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তা এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল। আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া। তোমায় বললাম এটা কোথায়? বললো ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে, আপনি বাস স্ট্যান্ডে গেলে যেতে পারেন কোনো বাস। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে? তখন রাত 12:15। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আমাকে আমি প্রকাশ করতে পারবো না, আমি আকাশের দিকে চাকে চিৎকার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি করিম, আল্লাহ আমি তো 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার মেঘ দেখছি, তোমার চাঁদ দেখছি। আল্লাহ মাটির দিকে তাকে বললো আল্লাহ তোমার মাটির মানুষ আমি, তুমি আমার সে মাটি দেখাচ্ছ 8 বছর পরে। আমি রেগে উত্তেজনায় কতক্ষণ মধ্যে বলেছি বলতে পারবো না। তখন হঠাৎ করে মাথা একদম চোখ মুখ অন্ধকার হয়ে আসলো। আমি গাড়ি থেকে নামিয়ে দাঁড়িয়েছিলাম, আমার জিপে ওর নিয়ে গেছিলো, ডানে একজন বসা বামে একজন বসা। তো আমি বললাম আমার মাথা ঘুরাচ্ছে, আমি একটু বসতে পারি? বলাচ্ছে বসেন। বসলাম, কিছুক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো। আমি নামলাম, আমার বাবা যে বসা ছিল সে আমাকে হাতে টাকা দিল, আপনি টাকা নেন। তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত? বলে আমি জানি না ঠিক। এখানে কত টাকা? 5,000 টাকা। আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই, আল্লাহ আপনাদের টাকার মুখোপক্ষী করেনি, আমার টাকার দরকার নেই, আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন। বললো না আপনি নিয়ে যান, আপনি না যা করেন করেন, আপনি দান করেন, আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে। তাদের সাথে 1 সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না। তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। সবাই মুখোশ করা ছিল, যার ফলে দেখার কোনো সুযোগ নেই। আমি খুব সংক্ষেপে বাকির শেষ করে দিচ্ছি। মাটিটা একটু এলোমেলো ছিল, উঁচু নিচু ছিল, আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না। আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিচু, দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়ে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। আমার তখন মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি। কীভাবে যে আমি 100 গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন? আমরা ঢাকা যাবো না, চিটাগাং যাবো। আপনি ঢাকায় কোথায় যাবেন? আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দিতে পারেন বা বাপতলি মোড়ে, টেকনিক্যাল মোড়ে নামাবো, আপনি উঠেন। তো আমি বাসে উঠলাম, উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার না, আমার 2টা নম্বর ফোন নাম্বার আমার জানা ছিল, আমার স্ত্রীর নাম্বার আর আমার
চাচাতো ভাইয়ের নাম্বার, এই নাম্বার দুটো মনে ছিল, আমি দুজনকে ফোন করে বললাম, তারা আরও লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামিয়ে নিল। তারপরে তো ওখান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কিছু চেক আপটা করে আমি 7 তারিখ রাতের কথা বলছি, এটা 8 তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম। ওই 7-8 তারিখ রাতে সারা রাত ঘুম নাই, 8-9 তারিখেও আমার সারা রাত ঘুম নাই, আত্মীয় স্বজন সব আসছে। 9 তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমাকে হাসপাতালে নিয়ে আসা হলো। আমি তখন থেকে চিকিৎসাধীন আছে। আমার শরীরে নানা রকমের সমস্যা, বড় খুব বেশি সমস্যা না হলে নানা রকমের সমস্যায় ভুগছি, এগুলোর চিকিৎসা চলছে। আমি এই চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার। আমার মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দুর্দশার কথা। আমি আমার বাকি খুব সংক্ষিপ্ত, আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে। এক, আমার পৈতৃক পরিচয়, আমার পারিবারিক পরিচয়। 2, আমি ভারত বিরোধী। এবং 96 থেকে 2001 ক্ষমতা থাকাকালীন আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল র্যাঙ্কে, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে প্রমোশন আটকে রেখেছিল আমাকে। 2001-এ বিএনপি ক্ষমতা আসার পরে 2002-এ আমি লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্ক পদে প্রমোশন পাই। এবং 1998 সালে আমার বাবা একদিনের জন্য, আমার স্ত্রী অসুস্থ, আমি অসুস্থ, আমার 8 মাসের ছিল অসুস্থ, আমার বাবার চট্টগ্রামের প্রোগ্রাম ছিল। তো আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার মাকে বাসায় নামিয়ে রেখে সকালে চলে যাবেন। এর মধ্যে সকালবেলা ওই জেনারেল জিওসির অফিস থেকে আমাকে, জিওসির প্রধান স্টাফ অফিস আমাকে ফোনে ডাকিয়ে নিল। আমি গেলাম, আমাকে বললো তোমার বাবা তোমার বাসায় থাকতে পারবে না। তো আমি বললাম স্যার, এটা সামরিক বাহিনীর কোনো আইনে এমন আইন আছে? তো বলে এটা সেনাপ্রধানের আইন। সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ, সাবেক প্রধানমন্ত্রীর ফুফা, সম্ভবত এলপিআর থেকে এনে ওনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল। তো আমি বললাম যে স্যার, আমি জিওসির সাথে দেখা করতে চাই। তখন বলেন জিওসিও খুব রাগ হয়ে আছেন, তুমি দেখা করলে এটা ভালো হবে না, খারাপ হবে। তো আমি জিজ্ঞাসা করলাম, স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবো না? কোন বাবা বলেন তার সন্তানকে, যে কুসন্তান না হয়, কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবে না? আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল, উনি সকালবেলা চলে যাবেন, রেডি হয়ে গেছেন, কিন্তু আমাকে কেন ডেকেছিলেন জানার জন্য অপেক্ষা করছিলেন। আমি বাসায় ফিরে গিয়ে আমাকে উনি নাস্তা খেতে দিলেন, আমি নাস্তার প্লেট ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। উনি আমাকে বলছেন তুমি মাইন্ড করো না, কষ্ট নেই। আমি বললাম যে আপনারা আমাকে চাকু দিয়ে হাত কাটছেন আর তুমি ব্যথা পেয়েছো না, এটা তামাশা একটা। যাই হোক, আমি বাসায় চলে আসলাম, জিওসির সাথে দেখা করলাম না। তাহলে বলে আমি বাবাকে বলতে পারছিলাম, খালি কাঁদছিলাম। যাই হোক, বাবা চলে গেলেন। এরপরে তো আমাকে ওখান থেকে পরের দিনই, আমাকে শুক্রবার দিন পার্বত্য কোনো মুভ হয় না, আমার পার্বত্য পাঠিয়ে দেওয়া হলো। এরপর দিন আমাকে কীভাবে যে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো, রংপুরে পাঠিয়ে দেওয়া হলো। এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বিদায় সম্বর্ধনা, বিদায় অনুষ্ঠান অনেক জাঁকজমকপূর্ণ। আমাকে একদিনের মধ্যে, আমার চাকরি দেখিনি, আমি যত অফিসারকে জিজ্ঞাসা করে দেখে রাত্রেবেলা নৈশভোজে আপনারা আমার একটা ড্রেস থেকে দেখতে পাবেন, সাদা পোশাক পরে ড্রেস, ওরকম পোশাক পরে ব্যান্ড পার্টি বাজিয়ে অনেক জাঁকজমক হয়। আমাকে দূরবেলা ইউনিফর্ম পরে লাঞ্চ, জাস্ট আনুষ্ঠানিকভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হচ্ছে একদিনের মধ্যে। এবং আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে। অথচ একজন অফিসার হিসাবে আমি এই কোনো ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক এরিয়া হেডকোয়ার্টারে আমাকে সংযুক্ত করা হচ্ছে। সংযুক্ত সময় জন্য সবসময় কারণ দেখাতে, কোনো কারণ ছাড়া আমাকে সংযুক্ত করা হয়েছে। এবং আমাকে ওই সময় আমি মোট 12 দিন প্রাপ্য ছিলাম, আমাকে একদিনের মধ্যে, রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আমি ঢাকায় এসেছি, আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনে একজন সেকেন্ড লেফটেন্যান্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। আমার আগের ওখানে একটা জিপ, একটা কার ছিল, অথচ একটা ভাঙাচোরা গাড়ি দিয়েছে। এবং আমাকে হুকুম করা হয়েছে যে আমি এই গাড়ি নিয়ে আমি বাসায় যাওয়া আসা করবো, বাসায় পর্যন্ত গাড়ি নিতে পারবো না। একজন ব্রিগেডিয়ার জেনারেল, আমি আজমি, আমার কাছে কোনো অপশন নেই। আমি আমার সেনাবাহিনী ইউনিফর্ম গড়বার বিষয়, আমার ইউনিফর্ম পরে গাড়ির পাঠাতে 200-300 ব্যাংকে উনি অপমানিত করেছেন। আমার বুক ফেটে যেত। আমি আজমি হিসাবে নয়, আমার সেনাবাহিনী এভাবে অপমানিত হচ্ছে। যে যেন আমাকে 24শে জুন 2009 আমাকে একটা চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে 1 লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত একটা অনেক বড় ধরনের শাস্তি। সেনাবাহিনী অফিসাররা অপরাধ করলে 9 দশকের শাস্তি, আর সবচেয়ে বড় মৃত্যুদণ্ড, যেটা সাধারণত বিদ্রোহ হয়, তারপর কারাদণ্ড, তারপর বরখাস্ত। এরপরে নিচে আরও অনেক 7-8 একটা অপরাধ সংগঠন হতে হয়, একটা তদন্ত হয়, তদন্তে প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয়, কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শালও তাকে হয় র্যাঙ্ক ডাউন করতে পারে, সিনিয়রিটি ডাউন করতে, বরখাস্ত করে না। আমাকে
কোনো অপরাধ ছাড়া, কোনো তদন্ত ছাড়া, কোনো কিছু ছাড়া এক চিঠি দিয়ে নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে এরকম নেই আমাকে চাকরি থেকে, আমার এই 30 বছরের বর্ণাঢ্য চাকরি, আমার সমস্ত পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো, আমার র্যাঙ্ক হরণ করা হলো, পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো, এবং তার কিছুদিন পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনানিবাস প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে, আমাকে সেনাবাহিনীর অবাঞ্ছিত ঘোষণাকে বাতিল করে গতকালকে আমাকে একজন জেনারেলকে দিয়ে ব্যক্তিগত আমাকে চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে অবাঞ্ছিত ঘোষণা যেটা প্রত্যাহার করলাম, স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান, একটু চা খেয়ে যান, কফি খেয়ে যান স্যার। প্রথমে লাঞ্চ কথা বলুন, কফি খেয়ে যাবেন, কালকে প্রেস কনফারেন্সে আমি করতে পারবো না, তাহলে স্যার লাঞ্চ করেন। আমি লাঞ্চ করবো না, আমি প্রেস কনফারেন্স পরে আমি আসবো ইনশাল্লাহ। তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ। আমার মিরপুর ডিওসি আমার প্লট পেয়েছিলাম 2014 সালে, আমি নির্মাণের জন্য প্ল্যান পাস হয়ে কাজ শুরু করেছি, এক লাইনে চিঠি, সকল কার্যক্রম স্থগিত, আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে। জেনারেল ওয়াকারের কাছে আমি কৃতজ্ঞ, উনি আবার এটা কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে। এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি, আমি দুঃখিত যে আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই 2024 ছাত্র জনতার সবল বিপ্লব সিক্ত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে। 1 নম্বর, সকল গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, জুলুম, নির্যাতন, নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো ব্যবস্থা না হয় তার প্রতিকার করুন, তার জন্য প্রযোজ্য আইন প্রতি করুন। আর কোনো বাবা মার বুক যেন খালি না হয়ে যায়। আমার মা 3 বছর হজরত ইউসুফ ইসলাম যখন তার ভাইরা কুয়াতে ফেলে দিল, ইয়াকুব ইসলাম কাঁদতে কাঁদতে কন্ধ হয়ে গেছেন। আমার মা আমার জন্য এই 3 বছর কাঁদতে কাঁদতে আমাকে নাকে দেখে চলে গেছে। এই জালেমরা, আমার বাবা মারা গেছে, আমার বড় 5 ভাইকে আসতে দেয়নি, আমার মা মারা গেছে, 6 ছেলে, একজনের সামনে ছিল না, আমি মায়ের অন্ধর লাঠে ছিলাম, আমার জন্য কাঁদতে কাঁদতে হাহাকার করে আমার মা চলে গেছে, আমাকে আসতে দেয়নি। আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, আর যেন মায়ের কোনো কান্না না হয়, আপনারা দয়া করে ব্যবস্থা করেন। আল্লাহ, আপনারা দয়া করে সুশাসন, আইনের শাসন, বাক স্বাধীনতা, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, সুদৃঢ় মানবাধিকার সুনিশ্চিত করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলেন। আমার এটা দোয়া। আমি এখানে আরেকটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে। 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্র পরিচালনার জন্য, স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয়। তারা 1972 সালে পাকিস্তান আমাদের যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। একটা নতুনভাবে কমিটি করে, নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক, এবং এটাতে যত মানবাধিকারের কথা আছে সব, যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার কোনো অধিকার নেই, এগুলি সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেন। আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 1905 বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত 2 বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি 2 বাংলা এক হতে চাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই, না ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের? আপনারা বলেন, আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক, এবং এই মিথ্যার উপরে কোনো জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না। একজন মুখের কথার উপরে কোনো ব্যক্তির জাতির ইতিহাস। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর একত্বে, আল্লাহর পূর্ণত্বে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর একত্ব, পূর্ণত, অস্তিত্ব বিশ্বাসের জন্য আল্লাহ শত শত আয়াত নাজিল করেছেন। রসুল যখন আনসারদের হাতে শপথ নিয়েছেন, তাদেরকে বলেছেন আমার যে কোনো ন্যায়সঙ্গত আইন তোমরা মানবে। রসুল জানতেন উনি কোনো অন্যায় আজাদ দেবে না, আনসাররাও জানতো আমরা কোনো দিনে অন্যায় দেবে না, তারপরেও এটা উনি রসুল বলেছেন। আর একজন শেখ মুজিব সাহেব, উনি 3 লক্ষ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে। একটা জরিপ ছাড়া, কোনো রকমের কোনো কিছু ছাড়া 30 লক্ষ মা বোনের শহীদ বলে বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি
30 লক্ষ হোক, 3 কোটি হোক, আপনারা বের করেন। আমার জানা মতে এটা 2,86,000 একটা জরিপ হয়েছিল, এটা 2,86,000 ছিল, দেখে তারা প্রচার করেনি। ওই 3 লক্ষটাকে 30 লক্ষ বানিয়ে তারে 2 লক্ষ মা বন্ধ হতে যায়। এখনও সময় আছে, এখনও সেই 72-এর লোকজন বেঁচে আছে। আমরা সারা দেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ, 2 লক্ষ মানুষ শহীদ হয়েছে কিনা জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দেবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে। আপনারা যদি দেশপ্রেমিক হন, একটা সত্যিকারের জরিপ করে এটা ব্যবস্থা করেন। কথা আসছে না। আপনি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে যে এই অন্যায়ভাবে আটক করা হলো এবং দীর্ঘদিন আপনি এই গুম অবস্থায় ছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আপনার মানে আপনার কথাটা আসছে না। ক্রস ফায়ার ছিল, কিন্তু এটা আপনার কি ডিস্টার্ব করছে কেন? আমার তো ভালো। আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনার প্রস্তাব কি? সেনাবাহিনী আপনি মানসিকভাবে নির্যাতিত হয়েছে এবং সেখানে আপনাকে পদোন্নতি এবং আর্থিকভাবে বঞ্চিত করা হয়েছে, সেনাবাহিনীর কাছে আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আপনার নামটা বোধহয় সম্ভবত সাদি বলেছিলেন, সাদি সাহেব, ধন্যবাদ। আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আমি আপনাদের কাছে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, সেনাবাহিনী এদেশের ঐক্যের প্রতীক, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেনাবাহিনী এদেশের সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী। আমার সাথে যে সমস্ত অন্যায় বিচার করা হয়েছে, সেনাবাহিনীর কোনো আইনের বলে করা হয়নি। এগুলি কিছু অসাধ্য অফিসার, কিছু স্বার্থান্বেষী অফিসার, কিছু বিদ্বেষপূর্ণ মনোভাবপূর্ণ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভুগিয়েছে আমার পৈতৃক পরিচয়ের কারণে, আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও। আমার সেনাবাহিনীর ব্যাপারে আপনারা ভুল বুঝবেন না, প্লিজ। আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দেবেন না। আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন। আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো। সেনাবাহিনীর কোনো দোষ নেই, এটা ব্যক্তির দোষ। আমাদের দেশ, আমরা ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে অনেকে উঠতে পারি না। তো ব্যক্তির স্বার্থ, বিদ্বেষ, এগুলোর উপর অনেক আমরা উঠতে পারি না। এই কারণে কিছু কিছু ব্যক্তি আমার প্রতি অন্যায় করেছে, জুলুম করেছে, এগুলো তাদের ব্যক্তিগত দোষ, সেনাবাহিনীর কোনো দোষ নেই। এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান, উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে উনি দাওয়াত দিয়েছেন ওনাকে যাওয়ার জন্য। আমি হয়তো ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ওনার আপনাদের শেষ করে যাব। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্যায় যাবে সব কিছুর উনি প্রতিকার করবেন। যেমন আমি অলরেডি আপনাকে উদাহরণ দিয়ে, আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল, উনি এটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছেন। হাতে হাতে আমার কাছে গতকালকে এটা হস্তান্তর করা হয়েছে। উনি আমাকে যে গুম করেছিল, কারা করেছিল, এর জন্য উনি একজন লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কের অফিসারকে চেয়ারম্যান করে, একজন মেজর জেনারেল র্যাঙ্ক এবং 3জন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের অফিসারকে যে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার বিল্ডিং নির্মাণ স্থগিত ছিল, ওটার জন্য উনি পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন, কাজ ইনশাল্লাহ শীঘ্রই শুরু হয়ে যাবে। এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমার পেনশনের ব্যাপার উনি আমাকে আশ্বাস দিয়েছেন, ওনার পক্ষে সর্বাত্মক যা কিছু সম্ভব করার উনি করবেন। এবং আমি ওনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করব না। আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে যে আমাকে বরখাস্ত করা হয়েছে, আমি সেই বরখাস্তর আদেশ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, আমাকে চাকরিতে পুনর্বহাল দেখাতে হবে। তৃতীয়ত, আমি আমার ব্যাচে আমি প্রথম স্থান অধিকার করেছি। সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে। আমার ব্যাচমেটরা যারা 50 মেধা তালিকা 50তম হয়েছেন, তারা যে মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়েছে। তো আমার ব্যাচমেটে যেদিন মেজর জেনারেল র্যাঙ্কে প্রমোশন হয়েছে সেই দিন আমাকে আমার মেজর র্যাঙ্ক প্রমোশন দেখাতে হবে। আমার ব্যাচমেটে যেদিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি হয়েছে আমাকে সেই দিন লেফটেন্যান্ট র্যাঙ্কে পদোন্নতি দেখাতে হবে। এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে 59 বছর, 1 বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময়ের সকল সুবিধা সহ আমাকে অবসর দেখাতে হবে। আমি এর থেকে কম কোনো কিছু গ্রহণ করবো না। এর থেকে যদি এটা না করা হয়
তাহলে আমি আইনে আশ্রয় নেব। এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ওনার সাধ্যের মধ্যে থাকে উনি এটা করবেন, ওনার সাধ্যের মধ্যে না থাকলে উনি প্রয়োজনে উনি এই তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন, এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাকে আশা করি, আমি যেন ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি, সে আমার ছাত্র ছিল, আমি তাকে ভালোবাসি, সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ, না হলে আজকে যে ভূমিকাকে সে পালন করেছে এটা করতো না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পালন করবেন। তো আশাবাদী, ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয়, উনি যেন ওনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে। ভাই, এটা আপনার 10ই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছে এবং উনি স্পষ্ট বলেছেন, ডেভিড ফ্রস্ট সাক্ষাৎকার নিয়েছে এবং উনি স্পষ্ট বলেছেন, আপনারা দেখেন আপনার 266 দিনের স্বাধীনতা এবং নুরুল কাদের বইয়ে পাবেন আপনারা, যে উনি স্পষ্ট বলেছেন একটা জরিপ হচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত। তো শেখ সাহেব তো 10 তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে হয়ে ঢাকায় এসছেন, ওনার তো তখন অনুমান করার কোনো সুযোগ ছিল, উনি জানতেনই না দেশে কী হয়েছে। তো ওনাকে কেউ একজন বলেছে 3 লাখ, উনি আমি যতটুকু জেনেছি, এবং উনি 3 লাখটাকে মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ, উনি থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য, হাজারের পর লাখের 2টা শূন্য আর থাউজেন্ডের পরে মিলিয়নের মধ্যে 3টা শূন্য, এইটা ওনার জানা ছিল না। এই কারণে উনি 3 মিলিয়ন বলেছেন। 3 লাখ টাকায় সেইভাবে 30 লাখ হয়ে গেছে। এটা 3 লাখটাও সঠিক সংখ্যা নিয়ে কিনা, 5 লাখ হোক 10 লাখ হোক, একটা সঠিক জরিপ হতে হবে। জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না, তিনি যেই হোক। আল্লাহর কথার উপরে, আল্লাহর নিজের অস্তিত্বের উপরে জন্য আল্লাহ এতগুলো প্রমাণ দিতে পারে, রসুল যদি এরকম কথা বলতে পারে, তাহলে একজন ব্যক্তি, আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না, আপনার ওনার আত্মজীবনী পড়লে অনেক কিছু জানতে পারবেন। শেখ সাহেবের অসমাপ্ত আত্মজীবনের বইটা পড়ে দেখেন আপনি, উনি লিখেছেন উনি 22 বছরে 3rd ডিভিশনে ম্যাট্রিক পাস করেছেন। এগুলো ওনার নিজের লেখা, আমার কথা না, আপনারা পড়ে দেখেন। যাই হোক, উনি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলেছেন, ওটা 30 লাখ হয়েছে। 3 লাখ হোক 30 লাখ হোক 3 কোটি হোক, একটা জরিপ ছাড়া এই ধরনের কোনো সংখ্যা প্রতিষ্ঠিত হতে পারে না, সেটা স্পষ্ট। সুতরাং আমার উত্তরে আর কোনো এখানে সন্দেহ থাকার অবকাশ নাই, এটা জরিপ হবে। এখনও 71 প্রজন্মের বহুত লোক আছে ওখানে, তখন বেঁচে ছিল। সারা বাংলাদেশের একটা আনুষ্ঠানিক জরিপ হয়ে এটা সরকার প্রবেশ করবে। আপনার দ্বিতীয় প্রশ্ন তো আপনিই বলে দিয়েছেন, এটা অপবাদ, তো আমার তো আর কিছু বলা থাকে না। উনি যদি কোনো অপরাধ করে থাকতেন, আপনারা যারা ট্রাইব্যুনালে, আমি ওনার পক্ষে সাক্ষী দিয়েছি, তারা 16-17 জন সাক্ষী দিয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষ ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমি বিস্মিত যে একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে খতিয়ে দেখেছেন। বিচারক কি কোনো দিন অভিযোগ আসলেই তাকে মানে শাস্তি দিতে হবে, এটা বিচারকের কাজ নাকি বাদী পক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ? আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, বিচারকের কাজ হলো বাদী পক্ষ যদি প্রমাণ করতে পারে, যদি বাদী পক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ রায় দিবে, না হলে খালাস দিবে। উনি খোলা আদালতে, যারা ছিল আপনি জিজ্ঞাসা করে দেখতেন, খোলা আদালতে বলেছে বাদী পক্ষ কিছু প্রমাণ করতে পারেনি, ওনার অভিযোগ প্রমাণিত হয়নি। কিন্তু উনি এটাও বলেছেন যে ওনারা তদন্ত করে দেখেছেন, কি তদন্ত করেছেন না করেছেন এটা কোনো পরিষ্কার নয় আমাদের কাছে। তো এটার উপরে উনি রায় দেওয়া একটা হাস্যকর ব্যাপার। এটা একটা প্রহসনের ট্রাইব্যুনাল, এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল, আর কোনো কিছু ইন্টারন্যাশনাল নয়। আপনার ট্রাইব্যুনালের প্রথম চেয়ারম্যান ছিল যে নাসিম সাহেব, সম্ভবত আমার নামটা যদি ভুল না বলে থাকে, উনি যে স্কাইপ কেলেঙ্কারি করেছে এটা আপনারা জানেন। এবং উনি 91 সালের যখন জামাত বিএনপিকে সমর্থন দিল, আওয়ামী লীগ 3টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে জামাত বিএনপিকে সমর্থন দিল। তারপরে তারা আওয়ামী লীগ তাদের বি টিম দিয়ে তারা একটা ঘাতক নন লিমিটেড কমিটিকে প্রতীক বিচার করলে, তারা রায় করলো। তখনও কিন্তু তারা ওনাকে যুদ্ধাপরাধী বলেনি, তারা ঘাতক বলেছে, সারা জীবন তারা ঘাতকই বলেছে। হঠাৎ করে তারা 1971-এ 30 বছর পরে কেন তারা এই মুক্তি নাম দিল, যুদ্ধাপরাধের নাম দিল? আমি যাই যুদ্ধাপরাধীতে বিচার হোক, আপনারা কেন 195 জন যুদ্ধাপরাধীকে বিনা অপরাধ মুক্তিতে ছেড়ে দিলেন? শেখ সাহেব যারা পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, শেখ সাহেব তাদেরকে দালাল আইন করেছিলেন। কয়েকজনের বিচার করার পরে কোনো সাক্ষ্য প্রমাণ না, উনি ওই আইন বাতিল নিজেই করে দিয়ে গেছেন। তারপর স্বাধীনতা এটার পর কী ধরনের তামাশা! আমি তো মনে করি এখানে বিদেশি চক্রের ষড়যন্ত্র আছে। আর ওনার বিরুদ্ধে এত তো প্রচারণা করার পরে ওনার যে বর্ণাঢ্য জানাজা হয়েছে, এই দেশের মানুষ যে ওনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে, এটা প্রমাণ করেছে এই দেশে উনি ইতিহাসের মুকুটহীন রাজা। আমি দৃঢ়ভাবে বলতে চাই, উনি ইতিহাসে
বাংলাদেশে না, শুধু উনি একজন সর্বকালের, আমি বলবো না বিবিসি জোর করেছে সর্বকালের, এটা তো তার তামাশা। সর্বকালের ভবিষ্যতের কথা তারা জানে কেমনে? অদৃশ্যের মালিক আল্লাহ, গায়ে ভবিষ্যতের মালিক আল্লাহ। সুতরাং বিবিসি সেই সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাংলা জরিপ করেছেন, এটা হাস্যকর। তারা ভবিষ্যতের কথা বলতে পারে না, আজকে থেকে 100 বছর পরে কোনো ভালো বাঙালি হবে কিনা। তো বিবিসির মতো তো প্রতিষ্ঠান কী করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানি না, কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি। উনি একজন মেধাবী ছাত্র, স্কুলে বরাবর ফার্স্ট হয়েছেন, এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায় পাশ করেছেন। উনি ডাকসুর জিএস ছিলেন, উনি ফজলুল ভিভে ছিলেন, উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসাবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়াকত আলী খানের কাছে ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের মাঠে ছাত্র জনতার তুমুল করতেন। উনি মেমোরেন্ডাম পেশ করেছেন। উনি ভাষা আন্দোলনের করতে গিয়ে 52 সালে জেল খেটেছেন, 48 সালে জেল খেটেছেন, 55 সালে ওনাকে জেল করা হয়েছে, ওনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তো ওনার অবদান এই দেশে গণতন্ত্র, উনি যে 1951 সালে আপনার বিএনপি জামাত যদি বিএনপি আওয়ামী লীগ কাউকে মানে কোনো সমর্থন না দিত, তাহলে এই দেশটা গণতান্ত্রিক ক্রাইসিস হয়ে যেত। এই গণতন্ত্র থেকে উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন। অধ্যাপক গোলাম আজমের অবদান দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বুঝলে বুঝবে। উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের নামই বলুন, উনি যে সর্বশ্রেষ্ঠ বাংলাদেশে, ওনার মতো মেধাবী, ওনার মতো দূরদর্শী, ওনার মতো প্রাজ্ঞ এই দেশে আমরা অভাগা জাতি। আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি, যে চোর বাটপার গুন্ডা বদমাশ এদেশ লুটপাট করেছে, এদেশ রাজনীতি করেছে, এই দেশ ক্ষমতায় থেকেছে। ওনার মতো একজন সৎ খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এই দেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না ওনার। আপনি নিজে উত্তর দিয়েছেন, এগুলো সব অপবাদ। যারা একটা আহ্বান জানাতে চাই এই বিপ্লবী সরকারের প্রতি, যে প্রথম মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা প্রথমত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীর সেই সশস্ত্র সুপ্রশিক্ষিত সেনাবাহিনী প্রথম শুরু করেছে। তারপরে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। তাদের অবদান যেমন কোনো দিন অস্বীকার করা যাবে না, সে একই সাথে আজকের তরুণ যুবক ছাত্র জনতা যেভাবে কোনো রকমের সামরিক প্রশিক্ষণ ছাড়া, কোনো রকমের অস্ত্র ছাড়া নিজের বুক ঝাঁপিয়ে পড়ে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এদের অবদান আরও অনেক বেশি বলে আমি মনে করি। এবং এই জন্য আমি জোর দাবি জানাই যে প্রথম মুক্তিযুদ্ধে যেমন শহীদ এবং বিভিন্ন বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছে, এই তৃতীয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আবু সাহিদ সহ শহীদ এবং অন্যান্য যারা আহত হয়েছে, যার কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন, তাদেরকেও যথাযথভাবে এই সাহসিকতাপূর্ণ খেতাব বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক যথাযথভাবে সরকার একটা কমিটি করে যাকে যে যেটা প্রাপ্য সেই খেতাব দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আরও 2 একটা বলতে চাই। প্রথম হলো, আমি আমার 57 জন শহীদ বিডিআর নির্মম হত্যাকাণ্ডে 57 জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। আমার এই 57 জন আমার কলিজার টুকরা ভাই, বাংলাদেশ সেনাবাহিনী কেন, কোনো সেনাবাহিনীতে জেনারেল শাকিল, জেনারেল কর্নেল গুলজার, কর্নেল কুদ্দুতুল্লাহি রহমান শফিক, কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার। এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বাস্তবায়ন করেছে, এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। যারা খুনের দোষর সবার প্রকৃত তদন্ত করে অপরাধ বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে। এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই। এবং এর সাথে এও জানাই যে সেই পূর্ববর্তী সরকারের সময় যেই তদন্ত কমিটি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক। এবং যারা তদন্ত করেছেন তারা যদি দায়সারাভাবে এই অপরাধীদেরকে দায়মুক্ত করার জন্য করে থাকে, তাহলে তাদেরকেও এই বিচারের আওতাভুক্ত করা হোক। আমি মনে করি যে যারা অপরাধী এবং যারা অপরাধীদের অপরাধমুক্ত করার, দায়মুক্ত করার জন্য দায়ী, তারাও সমভাবে অপরাধী, এবং সবাইকে আওতাভুক্ত করতে হবে। আমি আমার বক্তব্য যাওয়ার আরেকটা আবেদন রাখতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর শত শত অফিসার এই গত সরকারের নির্মম জুলুমের শিকার হয়েছে। তারা
বরখাস্ত হয়েছে, অকালীন অবসর হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের হয়রানিমূলক ব্যবস্থা আছে, এগুলি প্রত্যেকটার তদন্ত করা হোক এবং প্রত্যেকটা দোষী ব্যক্তিদের আপনি বলে শুরু করবো। ঠিক আছে, আমার বক্তব্য কোনো চ্যানেল লাইভ দিচ্ছে নাকি? চ্যানেল ক্লিক করে দেখানো না, না, টিভিতে কোনো চ্যানেল লাইভ দেখাচ্ছে না, ইউটিউব চ্যানেল ক্লিক করে দেখানো। আপনি বললে আমি শুরু করবো। আমি 8 বছর কথা বলি না, আমার ওই সাবলীলতাটা আগেরটার মতো তত নাই, আমি শারীরিকভাবে অসুস্থ। ডিসকানেক্ট হওয়ার জন্য আমাকে একটু বিরতি দিতে হয়েছে, আমি আবার শুরু করছি। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমি আমার শত শত সেনা কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক যেভাবে গত সরকারের উপর জুলুমের শিকার হয়েছে, চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছে, অকালীন অবসর হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল, যে যেই পদে যেখানে পদায়ন হওয়া দরকার সেভাবে পদায়ন করা এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং এটার জন্য প্রক্রিয়ার কর্মকর্তারা তারা যথাযথ কর্তৃপক্ষের প্রক্রিয়া করছে। আপনারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন, তাদেরকে যার যার প্রাপ্য পাওনা পরিশোধ করুন। এবং সেই সাথে শুধু সামরিক বাহিনী কর্মকর্তা না, সামরিক বেসামরিক সকল অঙ্গনে যারা যেরকম যে যত জুলুম অবিচার অন্যায় সবগুলোর আপনার প্রতিকার করবেন আমি বলে বিশ্বাস করি।